16 বছরের এক দীর্ঘ শাসন ব্যবস্থার পতনের পর বাংলাদেশের সামনে ছিল এক অনিশ্চিত অন্ধকার। ঠিক সেই মুহূর্তে আলোকবর্তিকা হয়ে হাল ধরেছিলেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে ঘিরে ছিল আকাশচুম্বী প্রত্যাশা। আজ যখন তার সরকারের বিদায় লগ্নে দাঁড়িয়ে আমরা পেছনে ফিরে তাকাই, তখন সাফল্য আর ব্যর্থতার এক মিশ্র চিত্র ফুটে ওঠে। বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের পথ চলা ছিল এক অগ্নি পরীক্ষা। ফ্যাসিবাদের শেকড় যেখানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল, সেখান থেকে মুক্তি পাওয়া মোটেও সহজ ছিল না। এই স্বল্প সময়ে সরকার 1600 থেকে 1700টিরও বেশি গণ আন্দোলনের মুখোমুখি হয়েছে। অথচ প্রতিটি আন্দোলনকে ধৈর্য আর কৌশলের সাথে মোকাবিলা করে দেশটিকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা এই সরকারের প্রথম ও প্রধান সাফল্য। একটি দেশ যেখানে পুলিশ বাহিনীর মনোবল শূন্যের কোঠায় ছিল, যেখানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা আগের শাসনের আজ্ঞাবহ ছিল, সেখানে রাষ্ট্রযন্ত্রকে আবার সচল করা এক অসাধ্য সাধনের মতো ছিল। অনেকে বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু প্রশ্ন হলো যে পুলিশ বাহিনীর একটি বড় অংশ নতুন সরকারকে মন থেকে গ্রহণ করেনি, তাদের নিয়ে রাতারাতি একটি আদর্শ সমাজ তৈরি করা কি সম্ভব ছিল? অর্থনৈতিক খাতে এই সরকারের অর্জন ছিল গর্ব করার মতো। বিগত সরকারের আমলে দেশের ব্যাংকিং খাত ছিল লুটেরাদের স্বর্গরাজ্য। 8টি বড় ব্যাংক যখন দেউলিয়া হওয়ার পথে, তখন এই সরকার সেগুলো পুনরুদ্ধারে শক্ত হাতে হাল ধরেছে। চট্টগ্রাম বন্দর আর বাংলাদেশ বিমান তাদের ইতিহাসের সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে এই সময়। এমনকি মহাকাশে ভাসতে থাকা স্যাটেলাইট থেকে প্রথমবারের মতো বাংলাদেশ লাভের মুখ দেখেছে। রিজার্ভের পতন ঠেকানো থেকে শুরু করে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, সবই ছিল এক বছরের মধ্যে করা অভাবনীয় সব কাজ। মেগা প্রজেক্টগুলো দুর্নীতি আর অপ্রয়োজনীয় ব্যয় ছেটে ফেলে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করে সরকার প্রমাণ করেছে যে সদিচ্ছা থাকলে দেশের সম্পদ রক্ষা করা যায়। কিন্তু প্রতিটি মুদ্রারই উল্টো পিঠ থাকে। ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতার পাল্লাও একেবারে হালকা নয়। সাধারণ মানুষের সবচেয়ে বড় কষ্টের জায়গা ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারেনি। সিন্ডিকেট ভাঙার ঘোষণা থাকলেও বাজারের আগুন সাধারণ মানুষের পকেট পুড়িয়েছে বারবার। মুদ্রাস্ফীতির এই কষাঘাত অনেক মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের কাছে সরকারের অন্যান্য সাফল্যকে ম্লান করে দিয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যে শিথিলতা দেখা গেছে, তার ফলে মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনা ঘটেছে, যা একটি সভ্য দেশের জন্য কাম্য নয়। পুলিশকে সক্রিয় করতে না পারা এবং মাজার বা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনায় প্রতিরোধে সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা রয়েছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনের রোডম্যাপ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা এক পর্যায়ে রাজনৈতিক অস্থিরতার জন্ম দিয়েছে। আরেকটি বড় ব্যর্থতা হলো জুলাই কাণ্ডের খুনিদের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যাশিত গতি দেখা যায়নি। আমলাতান্ত্রিক জটিলতা আর আইনি দীর্ঘসূত্রতা সাধারণ মানুষের ক্ষোভ বাড়িয়েছে। অনেক ক্ষেত্রে অপরাধীরা জামিন পেয়ে বেরিয়ে গেছে, যা এই সরকারের বিচারিক ব্যবস্থাপনার দুর্বলতাকেই প্রকাশ করে। শুধু তাই নয়, হাদির খুনিকে এখন পর্যন্ত ধরতে পারেনি প্রশাসন। উল্টো হাদির ন্যায় বিচারে যারা আন্দোলনে নেমেছে, তাদের উপর বারবার লাঠিচার্জ, অমানবিক আচরণের বিষয়টা না বললেই নয়। হাসিনা সরকার কখনো সাংবাদিকদের আঘাত করেনি, কিন্তু এই ইউনূস সরকারের পুলিশেরা যেন এক ধাপ উপরে গিয়ে সাংবাদিকদের উপরেও চোটপাট শুরু করে দিয়েছে। তবে সবকিছুর ঊর্ধ্বে একটি সত্য আমাদের মানতেই হবে, এই সরকার আমাদের কথা বলার স্বাধীনতা দিয়েছে, আবার পুলিশ দিয়ে নির্যাতন করিয়ে কণ্ঠ রোধ করতেও দ্বিধাবোধ করেনি। তবে আর মাত্র 1 সপ্তাহ, এরপর সরকার পরিবর্তনের মাধ্যমে শাসনভার কোন দলের হাতে পড়বে সেটা নির্ধারণ করবে নির্বাচন। পরিশেষে এটুকুই বলার, ডক্টর ইউনূস সরকার কোনো ফেরেশতাদের সরকার ছিল না। তাদের ভুল ছিল, সীমাবদ্ধতা ছিল, আবার ছিল পাহাড় সমান দেশপ্রেম। সফলতার জয়গান আর ব্যর্থতার গ্লানি নিয়ে এই 1.5 বছরের পথ চলা বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছে।